নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন অমিতাভ গঙ্গোপাধ্যায়ের লেখা শেষ সংকেত। শুরু হচ্ছে আজকের ভৌতিক সংগ্রহ থেকে শেষ সংকেত। রেস্তোরাঁ থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি নামলো আবার। একটানা ঝিরঝিরে ক্লান্তিকর বৃষ্টি। আজ রোববার, তাই পানাজির এই এলাকায় বিকেল থেকে দোকানপাট বন্ধ। অন্য দিনের জমজমাট এলাকা অন্যরকম লাগছে। তাই বড় রাস্তার মোড় ঘুরলেই হাওয়ায় টালমাটাল সি বিচ। ওই নির্জন রাস্তা ধরেই ওদের ফিরতে হবে রানার আস্তানায়। ওরা মানে রাজু আর মৃদুল। রানা বন্ধুদের নিয়ে এসেছিল সমুদ্রের লাগোয়া এই রেস্তোরাঁয় রাতের খাওয়া সারতে। ও পানাজিতে আছে কয়েক বছর, কাজ করে একটা ব্যাংকে। বন্ধুরা এসেছে কলকাতা থেকে বেড়াতে। মুম্বাইয়ে রাজুর এক আত্মীয়ের বাড়িতে কয়েকদিন কাটিয়ে দিন দুয়েক হলো ওরা পানাজিতে এসে পৌঁছেছে। কয়েকদিন থাকবে ওরা। বছরের শেষ দিকের জমানো ছুটিগুলো ওদের জন্যই রেখে দিয়েছিল রানা। কাল একটা গাড়ি ভাড়া করে ওরা মায়াম লেক ঘুরে এসেছে। পানাজি থেকে প্রায় 35 কিলোমিটার। ঘন সবুজ গাছপালায় ঘেরা মায়াম লেকের স্বচ্ছ টলটলে জলে অসংখ্য রং বেরঙের প্যাডেল বোট। অনেকটা সময় কেটেছে ওদের। নানা রঙিন ফুলে সাজানো চোখ জোড়ানো বাগান। ফেরার পথে সপ্তকোটেশ্বরের মোড়নো মন্দির থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি। আর সে কি তুমুল বৃষ্টি, যেন ঘন চিকের আড়ালে হারিয়ে গেল গোটা শহরটায়। আর কোথাও যাওয়া হয়নি। রানার ফ্ল্যাটে পৌঁছে তারপর শুধু ঘুম আর গল্প। কালকে দিনটা এইভাবেই কেটে গিয়েছিল। আজকেও আকাশের মুখ সকাল থেকেই গোমড়া। থরে থরে মেঘ জমে আছে, মাঝে মাঝে সূক্ষ্ম আঁশের মতো ঝরে পড়া অল্প সময়ের বৃষ্টি। এই সময়টাই বৃষ্টি কম হয়, সম্ভবত নিম্নচাপের কারণেই এই অসময়ের বৃষ্টি। সন্ধ্যার একটু পরে ছাতা সম্বল করে কাছাকাছি দু একটা চার্চ ঘুরতে বেরিয়েছিল ওরা। প্রার্থনা দিন বলেই হয়তো রাস্তাঘাটে লোকের জটলা আজ কম। তার উপর মাঝে মাঝে এই অনির্দিষ্ট খামখেয়ালি বৃষ্টি। ফাঁকাই লাগছিল তাই এলাকাটাকে। ঘড়িতে প্রায় 9:30 বাজে। আজ ওদের খাওয়া দাওয়া সারতেও দেরি হয়েছে। খাবার স্লিপ হাতে পেয়েও টেবিল ফাঁকা হওয়ার অপেক্ষায় দাঁড়াতে হয়েছে। রোববার এই রেস্তোরাঁয় ভিড়টাও বেশি হয়। মেঘলা আবহাওয়া সত্ত্বেও ব্যতিক্রমী হয়নি তার। বৃষ্টি এরপর জোরে নামবে কিনা ঠিক বোঝাও যাচ্ছে না। শুনশান রাস্তায় পথচারী মানুষ বড় একটা দেখা যাচ্ছে না। ঠান্ডা কনকনে ভেজা হাওয়া সমুদ্রের দিক থেকে ছুটে এসে উঞ্চিটার ফুঁড়ে হাড় যেন কাঁপিয়ে দিচ্ছিল। রানা বলল, দেরি করে আর লাভ কি? রাস্তাঘাটের অবস্থা তো দেখছিস। পায়ে হেঁটে সি বিচের পাশ দিয়েও ফিরতে সময় নেওয়ার মন্দ লাগবে না। তারপর যদি হঠাৎ রাস্তার আলো নিভে যায়, ঝামেলা বাড়বে বই কমবে না। বলতে বলতেই বন্ধুদের উত্তরে ভরসায় না থেকে রানা ফুটপাতে পা বাড়ায়। ওর দেখা দেখি রাজু আর মৃদুল। আর রাস্তায় নেমে ওরা যেন কিছুটা স্বস্তিও পায়। বৃষ্টিটা ধরেছে এতক্ষণে। হাওয়ায় অবশ্য কমতি নেই। নির্জন আলো অন্ধকারে মেশানো রাস্তা। বড় রাস্তাটার মোড় ঘুরে সমুদ্র তীর ধরে অনেকটাই পথ এগিয়ে যেতে হবে ওদের। আবার জোর বৃষ্টি নামলে মুশকিল। হয়তো দাঁড়াবার মতো আশ্রয় পাওয়া যাবে না। বুকের মধ্যটা কেমন যেন ছমছম করে ওঠে। এই অসময়ের বৃষ্টি আর নির্জন জনসংঘহীন রাস্তা সব মিলিয়ে যেন এক আবছা দুর্গেও ভয়ের হাতছানি, যার হয়তো কোনো ব্যাখ্যাই নেই। দু একটা চালকবিহীন ফাঁকা অটোরিকশা এখানে ওখানে ঝিমোচ্ছে। বোঝাই যাচ্ছে রাতের প্যাসেঞ্জারে কোনো তাগিদই নেই। অগত্যা ফুটপাথ ধরেই এগিয়ে চলে তিন বন্ধু। রানা একটা সিগারেট ধরায়, এক মুখ ধোঁয়া ছেড়ে বলে, তোদের যদি আপত্তি না থাকে একটা ঘটনা বলি। একেবারে চাক্ষুষ ব্যাপার। এখনো চোখ বুজে ভাবতে গেলেই সারা গায়ে কেমন কাঁটা দিয়ে ওঠে। অবিশ্বাস্য, একেবারেই অলৌকিক। বিশ্বাস করা না করা তোদের ইচ্ছে।
গল্পের অমোঘ টানে রাজু আর মৃদুল তাকায় ওর দিকে। রাজু শুধু বলে, মন্দ বলিস নি, মুখ বুঝে হাঁটতে বোর হয়ে যাচ্ছিলাম। মৃদুলের মুখে ফুটে ওঠে প্রচ্ছন্ন হাসির আভাস। ও বিলক্ষণ জানে আড্ডা জমানো গল্প ফাঁদতে রানার জুড়ি নেই। প্রায় শেষ হয়ে আসা সিগারেটটা ফেলে দিয়ে রানা শুরু করে এবার। আমি তখন সবেমাত্র পানাজিতে এসেছি, ব্যাংকে কাজে যোগ দিয়েছি, কাউকে চিনি না, রাস্তাঘাট এলাকা সব কিছুই পুরো অচেনা আমার কাছে। অফিস বেরোই ঘড়ির কাঁটায় কাঁটায়, বাড়ি ফিরে বই পড়ি, গান শুনি অথবা টিভি দেখি, এইভাবেই চলছিল। কিছুদিন পরে অফিস কলিগদের মধ্যে গোমেজ নামে একজনের সঙ্গে আলাপটা বেশ জমে গেল। আলাভি প্রাণবন্ত ঝলমলে টাইপ বলতে যা বোঝায়। ওর আর একটা দারুণ গুণ হলো চমৎকার মোটর বাইক চালায়। এখানকার রেসিং টুর্নামেন্টে একবার নাকি পুরস্কারও পেয়েছিল। সুতরাং বুঝতে পারছিস এরকম একটা শানদার বন্ধুত্বের দরকার ছিল আমার। পরিচিতিটা আর একটু গাঢ় হওয়ার পর থেকে প্রায় ছুটি ছাটায় গোমেজের বাইকে বেরিয়ে পড়তাম। বাড়িতে ওর মা ছাড়া কেউ নেই, একমাত্র বোনের বিয়ে দিয়েছে পুনেতে, সুতরাং একেবারে ছাড়া হাত পা। আমিও ঠিক তাই। মৃদুল হঠাৎ ফুট কাটে, বড্ড ফেনাচ্ছি রানা, আসল ব্যাপারটা এবার শুরু কর, মাথা ধরে যাচ্ছে। ব্যস্ত হোস না, সে কথাই বলবো এবার। খুব শীত পড়েছিল, তেমনি কুয়াশা। জানুয়ারির মাঝামাঝি হবে সময়টা, এক ছুটির দিনে শেষ দুপুরে আউদা ফোর্ট দেখতে গেছিলাম। বলাই বাহুল্য আমার সঙ্গী হয়েছিল গোমেজ। পাহাড়ের গায়ে কবেকার ওই প্রাচীন দুর্গ আর তাতে কুখ্যাত বন্দিশালা, জায়গাটা যেমন নির্জন তেমনি রহস্যময়। অনতি দূরে বয়ে যাচ্ছে খরস্রোতা জোয়ারি নদী। প্রাচীনতার গন্ধ মেশানো ঐতিহাসিক জায়গাটা আমাদের টানছিল আগেই। অবশ্য শুনে নিয়েছিলাম এখানকার যাবতীয় বিবরণ। তখনকার দিনে সমুদ্রপথে বোম্বেতে জলদস্যুদের আক্রমণ হতো ঘন ঘন। তাদের নির্মম আক্রমণ থেকে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যেই যুদ্ধবাজ পর্তুগিজরা এই সুরক্ষিত দুর্গ তৈরি করেছিল। খুঁটিয়ে দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে এসেছে খেয়াল করিনি। ঘড়ি দেখে গোমেজ বলল, চলো ফিরি এবার, অনেকটা পথ যেতে হবে। তাই নির্জন ফুরিয়ে আসা বিকেলে আমাদের মোটর বাইকটা সাঁই সাঁই করে হাওয়া কেটে ছুটছিল। মুখে চোখে এসে লেগেছে হিমের ছোঁয়া। কনকনে হাড় জমিয়ে দেওয়া ঠান্ডায় ছাঁটিয়ে যাচ্ছিলাম। রাস্তার একপাশে দীর্ঘ নারকেল বাগান, কখনো চোখে পড়ছিল একটা দুটো পরিত্যক্ত কবরখানা। অনেকক্ষণ থেকেই চায়ের জন্য উসখুস করছিল গোমেজ। আহদা ফোর্ট থেকে লম্বা রাস্তাটা ধরে অনেকটা এগিয়ে আসার পর ডান দিকে চোখে পড়ল একটা জনবিরল ধাবা। হঠাৎই বাইকটা থামিয়ে দিল গোমেজ। চলো একটু কফি খেয়ে নি, বড্ড ঠান্ডা লাগছে। গাড়িটাকে রাস্তার এক পাশে দাঁড় করে আমরা ভেতরে ঢুকে পড়লাম। শেষ হলো আজকের প্রথম পর্ব। ধন্যবাদ।